প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা ঘরেই থাকছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখি যে এই আলোচনা থেকে আমরা কী কী বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, এই আলোচনা থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা ব্যাখ্যা করতে পারব। এরপর কুলম্ব বল ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক বলতে পারব। এছাড়াও আমরা কুলম্ব বল ও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মধ্যে যে সম্পর্ক সেটার প্রয়োগ করতে পারব। এবং সব শেষে আমরা সুষম ও অসম তড়িৎ ক্ষেত্র ব্যাখ্যা করতে পারব। আমরা আমাদের মূল আলোচনায় যাই। ধরো এটা একটা ধনাত্মক চার্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ধনাত্মক চার্জের জন্য এইটা একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি, এটা আমি আমার আগের লেকচারে আলোচনা করেছি। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা কিছু পরীক্ষণীয় চার্জ স্থাপন করি, তাহলে তো আমরা জানি যে এই যে উৎস চার্জের জন্য এই চার্জিত বস্তুগুলো কিছুটা কুলম্ব বল অনুভব করবে। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম, এটা যে কোনো বিন্দু। এই বিন্দুতে যদি আমরা একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করি, তাহলে সেটাও কিন্তু একটি নির্দিষ্ট দিকে একটি তড়িৎ বল বা কুলম্ব বল অনুভব করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে যদি আমরা একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করি, তাহলে এই একক ধনাত্মক চার্জ যে পরিমাণ তড়িৎ বল অনুভব করে তাকে বলা হয় এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা। ইংরেজিতে এটাকে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এবং এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ই লেটার দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা আমাদের এই আলোচনা থেকে আমরা ডেফিনেশনটা বলতে পারি এভাবে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক পরীক্ষণীয় চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, যে বল মানে এখানে হচ্ছে তড়িৎ বল বা কুলম্ব বল, যেটা সেটা আর কি। তো যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। খেয়াল করে দেখো, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই বিন্দুটার যেই বিন্দুতে আমরা পরীক্ষণীয় চার্জটা স্থাপন করেছিলাম। যদি পরীক্ষণীয় চার্জটা এরকম কোনো বিন্দুতে স্থাপন করা হতো, তাহলে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বলতাম তাকে। এখন ধরো আমরা ধরলাম যে কিউ চার্জের উপর প্রযুক্ত কুলম্ব বল হচ্ছে এফ। তাহলে ঐকিক নিয়ম অনুসারে একক চার্জের উপর প্রযুক্ত কুলম্ব বল সেটাকে আমরা কি লিখতে পারি, এফ ডিভাইডেড বাই কিউ। আর এই ডেফিনেশন অনুসারে এটাই কিন্তু আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা, এবং এটাকে ই দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়াল টু এফ বাই কিউ। এবং এই সমীকরণ থেকে আমরা তার একটা একক দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন এমকেএস সিস্টেমে, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। এখন আমরা স্থির তড়িৎ বল বা কুলম্ব বল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা দেখব। ধরো এইটা একটা উৎস চার্জ। এই উৎস চার্জের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, যেই তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি হচ্ছে এটা। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা বিন্দু ধরলাম, এটা যে কোনো বিন্দু। এই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরলাম আমরা ই। এখন এই বিন্দুতে যদি আমরা কিউ মানের একটা চার্জ স্থাপন করি, তাহলে এদের মধ্যে একটা কুলম্ব বল কাজ করবে। যেই কুলম্ব বলের দিক হবে এইদিকে, মানে এই উৎস চার্জ থেকে পরীক্ষণীয় চার্জের দিকে। ধরলাম এই কিউ পরিমাণ চার্জ এফ পরিমাণ কুলম্ব বল অনুভব করে। তাহলে আমরা বলতে পারি যে কিউ পরিমাণ ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত কুলম্ব বল হচ্ছে এফ। তাহলে একক পরিমাণ ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত কুলম্ব বল হচ্ছে এফ বাই কিউ। আর
সংজ্ঞা থেকে আমরা জানি যে এই যে একক পরিমাণ ধনাত্মক চার্জের উপর যে পরিমাণ কুলম্ব বল প্রযুক্ত হয় সেটাকেই বলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা। তো এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো এটাই হচ্ছে স্থির তড়িৎ বল বা কুলম্ব বল এবং তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তো এই সমীকরণটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এভাবে, এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ। এখানে এফ যেহেতু বল, কাজেই তার এককটা হবে নিউটন। তো এখন এই সমীকরণ থেকে আমরা একটা মেসেজ পাই, সেটা হচ্ছে দেখো, কিউ চার্জ বিশিষ্ট কোনো বস্তুকণা তড়িৎ ক্ষেত্রের ই প্রাবল্যের কোনো বিন্দুতে স্থাপন করা হলে এটি ই ইন্টু কিউ পরিমাণ স্থির তড়িৎ বল বা কুলম্ব বল অনুভব করবে। এই তথ্যটা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের কাজে লাগবে। তার মানে দেখো, এই যে একটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই, এরকম একটা বিন্দুতে যদি আমরা এই কিউ মানের একটা চার্জ স্থাপন করি, তাহলে সেটা আমরা তো জানি যে এই উৎস চার্জের জন্য এটা একটা কুলম্ব বল অনুভব করবে। এখন কতটুকু কুলম্ব বল অনুভব করবে সেটা হচ্ছে ই ইন্টু কিউ পরিমাণ কুলম্ব বল অনুভব করবে। এখন এই চার্জিত বস্তুটাকে যদি আমরা এই উৎসের খুব কাছাকাছি কোথাও রাখতাম, তাহলে কিন্তু এই বস্তুটা আরও বেশি পরিমাণ কুলম্ব বল অনুভব করত। সেক্ষেত্রে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কিন্তু অনেক বেশি হতো। ধরলাম এটা হচ্ছে ই ওয়ান হচ্ছে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর F1 হচ্ছে এই বিন্দুতে এই কুলম্ব বলের মান। আবার যদি আমরা আরেকটু দূরে কোনো বিন্দুতে আমরা যদি এই কিউ পরিমাণ চার্জটা স্থাপন করতাম, তাহলে কিন্তু এক্ষেত্রে কুলম্ব বলের মানটা এর চেয়ে কিছুটা কম হতো, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানও কিন্তু এর চেয়ে কিছুটা কম হবে এই দূরত্বের বেশির কারণে। এক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে E2 এবং কুলম্ব এবং অনুভূত যে কুলম্ব বল সেটা ধরলাম F2। একইভাবে যদি আরেকটু দূরে কোনো বিন্দু যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর চেয়েও কম হবে এবং কুলম্ব বলটাও এর চেয়ে কম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উৎস চার্জ থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কমতে থাকে এবং অনুভূত যে কুলম্ব বল সেটার মানও কিন্তু কমতে থাকে। এখন একটা স্টেটমেন্টের তাৎপর্য কি সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে, ধরো বলা আছে কোথাও যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 50 নিউটন পার কুলম্ব। এই কথার অর্থ কি? এটা দিয়ে আমরা কি বুঝি? বিষয়টা সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 50 নিউটন পার কুলম্ব। এটা দিয়ে আমরা বুঝি যে ক্ষেত্রের ওই বিন্দুতে যদি 1 কুলম্ব মানের একটি ধনাত্মক চার্জ স্থাপন করা হয়, তাহলে সেটি 50 নিউটন তড়িৎ বল বা কুলম্ব বল অনুভব করবে। আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশনটা বুঝে থাকি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের উক্তির ব্যাখ্যা আমরা দিতে পারবো। এবারে আমরা নতুন আরেকটা বিষয় দেখব, আরেকটা আইটেম দেখব। ধরো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ধনাত্মক চার্জের বস্তু। এই ধনাত্মক চার্জের জন্য ধরো এইটা হচ্ছে একটা তার তড়িৎ ক্ষেত্র এবং তার বিস্তৃতি এতটুকু। এখন আমরা তো জানি যে এই ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয় বিভিন্ন দিকে, সব দিকে। দেখো এরকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই উৎস চার্জ থেকে একটি নির্দিষ্ট দূরত্বের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটি বৃত্তাকার তল কল্পনা করি, তাহলে ধরো এই তলের উপর একটা বিন্দু ধরলাম আমরা এটা। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? আমরা জানি যে একদম লম্ব বরাবর, এই বিন্দু থেকে লম্ব বরাবর এই দিকে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। ধরলাম এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ভেক্টর ই। যেহেতু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এক ধরনের বল, কাজে সেটা একটা ভেক্টর রাশি, তার মান এবং দিক দুটোই আছে। আবার ধরো এই তলের উপরই আরেকটা বিন্দু ধরলাম আমরা এইখানে। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? সেটা হবে এই বরাবর।
এবং দেখো উৎস থেকে এই বিন্দু দূরত্ব যত, উৎস থেকে এই বিন্দু দূরত্ব তাই। তাহলে যেহেতু একই দূরত্বে আছে, তাহলে এই বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হবে, কিন্তু দিক ভিন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি এটার দিক একদিকে আর এটার দিক একদিকে, কাজে এদের মান সমান কিন্তু দিক ভিন্ন। আবার যদি এই তলের উপরই এইখানে একটা বিন্দু ধরি, তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে এই বরাবর, এবং একই কারণে এই বিন্দুতেও কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের শুধু সংখ্যাগত মান সেটাও কিন্তু এটার মতো একই হবে। তাহলে দেখো আমরা বলতে পারি যে এই যে আমরা উৎস থেকে উৎসের কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের যে আমরা একটি বৃত্তাকার তল আমরা কল্পনা করলাম, এই তলের উপর প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংখ্যাগত মান সমান হবে, কিন্তু এক এক বিন্দুতে কিন্তু এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এক এক দিকে। তাহলে আমরা বলতে পারি যে এই তলের উপর প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সমান কিন্তু দিক ভিন্ন। এখন যেহেতু মান সমান কিন্তু দিক ভিন্ন, তাহলে বলতে পারি যে এই তলের প্রত্যেক বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান অসম। কেন বললাম? যেহেতু ভেক্টরের বা সমান ভেক্টরের যে সংখ্যা, সেখান থেকে আমরা জানি যে দুটো ভেক্টর সমান হবে তখনই যখন তাদের মান এবং দিক দুটোই সমান হবে, একই দিকে হবে, মানও সমান হবে, দিক একই দিকে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই তলের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের শুধু সংখ্যাগত মান সমান, কিন্তু দিক কিন্তু একই দিকে না, ভিন্ন ভিন্ন দিকে, যার কারণে এই প্রত্যেকটা ভেক্টর কিন্তু এখানে অসম। আবার এই উৎস থেকে, উৎসের কেন্দ্র থেকে আরেকটু বেশি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা আরেকটা বৃত্তাকার তল কল্পনা করি, সেক্ষেত্রেও যদি এই তলের উপর একটা বিন্দু ধরলাম আমরা এইখানে, তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে? এই বরাবর। এবং যেহেতু এটার একটু দূরত্বটা বেশি, কাজেই এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মানটাও ভিন্ন হবে, এর চেয়ে ভিন্ন। আবার যদি এখানে কোনো বিন্দু ধরি, তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হচ্ছে এই দিকে, এবং এক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্রের সংখ্যাগত মান এইটার সমান হবে। এই বিন্দুতে যা ছিল এই বিন্দুতেও তাই হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমরা একটি তল, বৃত্তাকার তল কল্পনা করলাম, এই তলের উপর প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংখ্যাগত মান সমান, কিন্তু দিক কিন্তু সমান না। তড়িৎ ক্ষেত্রের মান সমান কিন্তু দিক ভিন্ন। তো সেই হিসেবে এই ভেক্টর বিবেচনায় তাহলে এক্ষেত্রেও কিন্তু এই প্রত্যেকটা কিন্তু অসম। আবার এই একটা তল, এই একটা তল, এই তলের উপর প্রত্যেক বিন্দুর প্রাবল্যের মান সমান, আবার এই একটা তল, এর প্রত্যেক বিন্দুতে প্রাবল্যের সংখ্যাগত মান সমান, কিন্তু এই তল আর এই তলের মধ্যে কিন্তু তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানের পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কেন? আমরা একটু আগে বলেছিলাম, উৎস থেকে এই বিন্দুর দূরত্ব যেহেতু তুলনামূলকভাবে কম, কাজেই এর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানটা বেশি। কিন্তু উৎস থেকে এই বিন্দুর দূরত্ব যেহেতু বেশি, তাই এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান তুলনামূলকভাবে এর চেয়ে কম হবে। আবার দেখো, এখানে তো আমরা অল্প কিছু তড়িৎ বলরেখা দেখিয়েছিলাম। আসলে তো এখানে এই একটি চার্জ থেকে অনেক তড়িৎ বলরেখা নির্গত হয় বিভিন্ন দিকে, এরকমভাবে তড়িৎ বলরেখা নির্গত হয়, আরও তড়িৎ বলরেখা, প্রচুর তড়িৎ বলরেখা নির্গত হয়। এখন এইখানে দেখো এই যে অঞ্চলটা আছে, দেখো এই অঞ্চলে তড়িৎ বলরেখাগুলোর ঘনত্ব কিন্তু অনেক বেশি। বলতে পারো এটা আমাদেরকে কি মেসেজ দেয়? এইটার মেসেজটা হচ্ছে যে এই জায়গায় তড়িৎ যে ক্ষেত্র প্রাবল্য সেটার মান বেশি, মানে তড়িৎ ক্ষেত্রটা খুব বেশি শক্তিশালী এখানে। আবার দেখো যদি এইরকম একটা অঞ্চল ধরি, দেখো এইখানে কিন্তু তড়িৎ বলরেখার ঘনত্ব এইটার তুলনায় কম। তাহলে আমরা কি বলবো? যে এই জায়গায় তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান এই জায়গার তুলনায় কম, মানে দুর্বল। আবার যদি আমরা এরকম কোনো জায়গা একটা ধরি, দেখো এইখানে ঘনত্ব কিন্তু এর চেয়েও কম, তাহলে আমরা কি বলবো? যে এই জায়গায় তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান এর চেয়েও কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান এই ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একরকম না, এক এক জায়গায় এক এক রকম।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তড়িৎ বলরাখার ঘনত্ব ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন, কাজে সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা একটা অসম ক্ষেত্র। তাহলে এখানে খুব লক্ষণীয় যে বিষয় দেখো, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বলরাখাগুলো কিন্তু সমান্তরাল না, অসমান্তরাল। আবার ঘনত্ব কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন। আর আরেকটা হচ্ছে এই যে আমরা আলোচনাগুলো করলাম, এর আলোকে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মান অথবা দিক অথবা উভয়ই ভিন্ন ভিন্ন বিন্দুতে ভিন্ন ভিন্ন। এই তিনটের এক বা একাধিক যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দেখতে পাই, তখন সেই তড়িৎ ক্ষেত্রকে বলা হবে অসম তড়িৎ ক্ষেত্র। আশা করি শিক্ষার্থীরা তোমরা অসম তড়িৎ ক্ষেত্র কি সেটা বুঝতে পেরেছ। আবার দেখো, ধরো এটা একটি চার্জিত প্লেট, ধনাত্মক চার্জিত, এটা সমপরিমাণ নেগেটিভ চার্জিত একটি প্লেট। এরা খুব কাছাকাছি আছে, খুবই কাছাকাছি, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য এদেরকে আমরা একটু দূরে দূরে দেখালাম। এই যে দুটো চার্জিত প্লেট, এই দুই প্লেটের মধ্যবর্তী অঞ্চলে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। ধরো যদি এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা এইখানে একটা বিন্দু ধরি, তাহলে এই বিন্দুতে তড়িৎ বলরাখা কেমন হবে? ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে বের হবে, ঋণাত্মক চার্জ দিয়ে প্রবেশ করবে। ধরলাম এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই, এটা একটা ভেক্টর রাশি, তাহলে এই ভেক্টরের দিক হবে এই ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে। আবার এই যে দূরত্বটা, এই দূরত্বটা যেহেতু কিন্তু খুবই ক্ষুদ্র, আমি শুরুতে বলেছিলাম আমরা দেখার সুবিধার জন্য একটু দূরে দেখিয়েছি আর কি, আসলে কিন্তু এই দূরত্বটা খুবই ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে এই ক্ষুদ্র দূরত্বের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এতটুক দূরত্বের মধ্যে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব জায়গায় একই রকম। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মান সমান ও দিকও কি ছিল? অভিন্ন ছিল। আবার যদি আমরা এইখানে একটা বিন্দু ধরি, তাহলে এইখানে তড়িৎ বলরাখা কেমন হবে? একই রকম, এটার মতোই ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে বের হবে, ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করবে। এবং আমরা এখানেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই ধরতে পারি। কেন? কারণ সেই ওই যেহেতু এই দূরত্বটা খুবই ক্ষুদ্র, কাজে এই ক্ষুদ্র দূরত্বের মধ্যে, এই অল্প দূরত্বের মধ্যে কিন্তু এই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রেও আমরা তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক কি পেলাম? একই পেলাম। এখন এরকম অসংখ্য তড়িৎ বলরাখা কিন্তু আছে এই দুই প্লেটের মধ্যবর্তী অংশে। তো সেগুলো কেমন? এই যে এরকম তড়িৎ বলরাখা কিন্তু আছে। তো খেয়াল করে দেখো, এই দুই চার্জিত প্লেটের দুই প্রান্ত ছাড়া, এই প্রান্ত আর এই প্রান্ত ছাড়া মধ্যবর্তী অঞ্চলে সব তড়িৎ বলরাখাগুলো কিন্তু পরস্পরের সমান্তরাল। এবং খেয়াল করে দেখো, যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এইখানে একটা অঞ্চল ধরি, এখানে এই তড়িৎ বলরাখার যে ঘনত্ব, যদি এখানে ধরি, এখানকার ঘনত্ব আর এখানকার ঘনত্ব কিন্তু একই। আবার এখানে যদি একটা অঞ্চল ধরি, এখানকার ঘনত্ব কিন্তু এখানকার ঘনত্বের মানের সমান। তাহলে আমরা বলতে পারি দুটো প্লেট যদি পরস্পরের খুব কাছাকাছি থাকে, অতি ক্ষুদ্র দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যকার তড়িৎ বলরাখাগুলোর ঘনত্ব সব জায়গায় সমান হবে এবং তড়িৎ বলরাখাগুলোর দিক সব বিন্দুতে একই দিকে হবে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সেটাও সব বিন্দুতে একই হবে, শুধু ওই প্রান্তের অংশ ছাড়া। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এগুলোকে আমরা যদি সামারি করি, প্রথমত হচ্ছে তড়িৎ বলরাখাগুলো সমান্তরাল, এরপর তড়িৎ বলরাখার ঘনত্ব সব জায়গায় একই রকম। তো এই ধরনের তড়িৎ ক্ষেত্র, যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক সর্বত্র সমান, এই ধরনের তড়িৎ ক্ষেত্রকে বলে সুষম তড়িৎ ক্ষেত্র। তো আশা করি তোমরা সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্র কি সেটা বুঝতে পেরেছ। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমি একবার বলেছিলাম মাঝখানে যে এই দুই প্লেটের প্রান্তবিন্দুর দিকে এই জায়গাটায় কিন্তু তড়িৎ বলরাখা কিন্তু সমান্তরাল না, কিছুটা বক্র দেখা যাচ্ছে। তার মানে এই জায়গায় ঘনত্ব কিন্তু সমান হবে না।
এই জায়গায় কিন্তু বলরেখার ঘনত্ব কিন্তু এক এক জায়গায় এক এক রকম। কাজে এই জায়গাটার মধ্যে অসম তড়িৎ ক্ষেত্র, আর এই মধ্যবর্তী অঞ্চলে ভেতরের দিকে এরা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তো এখানে বক্র হওয়ার কারণ কি? সেটা হচ্ছে তড়িৎ বলরেখার একটা বৈশিষ্ট্য হলো যে তড়িৎ বলরেখাগুলো আড়াআড়িভাবে একে অপরকে বিকর্ষণ করে। এখন একে অপরকে যখন বিকর্ষণ করে তখন ভেতরের দিকের যে তড়িৎ বলরেখাগুলো আছে তাদের মধ্যে যে কোনো একটা তড়িৎ বলরেখা তার পাশের দুটি তড়িৎ বলরেখার বিকর্ষণ বল অনুভব করবে, যার কারণে সে কোনো বল অনুভব করে না। কিন্তু এই প্রান্তের দিকে এই তড়িৎ বলরেখাকে বিকর্ষণ করার মতো কিন্তু এই দিকে কোনো তড়িৎ বলরেখা ছিল না, যার কারণে এই বিকর্ষণের কারণে এদিকে কিছুটা বক্র হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই মধ্যবর্তী অঞ্চল হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র আর দুই প্রান্তের দিকে হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। এবারে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। ধরো এখানে বলা আছে 8.4 ইন্টু 10⁻⁻16 কিলোগ্রাম ভরের একটি চার্জিত বস্তু 2.6 ইন্টু 10⁻4 নিউটন পার কুলম্ব মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। বস্তুটির চার্জের পরিমাণ কত? দেখো এখানে কিন্তু সুষম বৈদ্যুতিক ক্ষেত্রের কথা বলা আছে। তো সুষম বৈদ্যুতিক ক্ষেত্র এই কথার মানে কি? মানে হচ্ছে ওই ক্ষেত্রের প্রত্যেক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান এবং দিক সমান। তো প্রথমে আসো আমরা একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। ধরো কোনো একটা টেবিলের উপর একটি নেগেটিভ চার্জ আছে, আর ধরলাম এই চার্জের ভর হচ্ছে এম, এবং ভর কত সেটা আমাদের বলা আছে 8.4 ইন্টু 10⁻⁻16 কিলোগ্রাম। এখন আমরা এই চার্জিত বস্তু থেকে কিছুটা উপরে এমন একটা চার্জিত বস্তু নিয়ে আসলাম। আসলে এটা মানে এই বস্তুটা এর খুবই কাছাকাছি, কারণ খুব কাছাকাছি না হলে কিন্তু সুষম তড়িৎ কিন্তু সৃষ্টি হবে না। কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য একটু দূরে দেখালাম আর কি। আমরা বলতে পারি যে এই বস্তুটার জন্য, এই চার্জিত বস্তুটার জন্য একটি সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এখানে। ধরলাম এই সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে 2.6 ইন্টু 10⁻4 নিউটন পার কুলম্ব। এখন ধরলাম এই বস্তুটির চার্জের পরিমাণ হচ্ছে কিউ, যেটা আমাদেরকে বের করতে হবে। এটাই আমাদের প্রবলেম। এখন এটা যেহেতু ঋণাত্মক, আর এই উৎস যে চার্জিত বস্তু সেটা যেহেতু ধনাত্মক চার্জিত, এই নেগেটিভ চার্জ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি আকর্ষণধর্মী বল অনুভব করবে। এই আকর্ষণের জন্য এই বস্তুটা ঊর্ধ্বমুখী একটা বল অনুভব করবে। কিন্তু যখনই এই চার্জিত বস্তুটা ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে গতিশীল শুরু হবে, তখনই কিন্তু তার ওজনের জন্য সে নিম্নমুখী একটা বলও কিন্তু অনুভব করবে। তাহলে এই বস্তুর উপর আমরা দেখতে পাচ্ছি একই সাথে দুটো বল কাজ করছে, একটা ঊর্ধ্বমুখী কুলম্ব বল, আর তার ওজনজনিত যে একটা বল সেটা হচ্ছে নিম্নমুখী। তার ঊর্ধ্বমুখী কুলম্ব বল আর নিম্নমুখী এটা অভিকর্ষ বল। এবং বস্তুটা গতিশীল হওয়া শুরু হবে, কিন্তু গতিশীল হতে হতে এমন একটা সময় আসবে যখন তার ঊর্ধ্বমুখী কুলম্ব বল আর নিম্নমুখী যে অভিকর্ষ বল, এই দুই বলের মান সমান হবে। যখন সমান হবে তখনই এই বস্তুটা শূন্যে ঝুলন্ত অবস্থায় স্থির থাকবে, যেটা আমাদের এখানে বলা আছে। তাহলে এই যে সে যে সাম্যাবস্থায় আসলো, তাহলে সাম্যাবস্থায় আসার শর্ত কি? ঊর্ধ্বমুখী কুলম্ব বল ইকুয়াল টু নিম্নমুখী অভিকর্ষ বল। ঊর্ধ্বমুখী কুলম্ব বল যদি আমরা ধরি এফ, আর নিম্নমুখী যে অভিকর্ষ বল সেটা কার সমান হবে? সেইটা হবে বস্তুর ওজনের সমান এমজি। এফ এর মান কত হবে? দেখো আমরা একটি তথ্য বলেছিলাম যে ই প্রাবল্যের ক্ষেত্রে মধ্যে যদি কিউ চার্জে চার্জিত কোনো বস্তু থাকে, তাহলে সেটা কি পরিমাণ কুলম্ব বল অনুভব করে? ই ইন্টু কিউ পরিমাণ। কাজেই এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি ই ইন্টু কিউ। তাহলে ই ইন্টু কিউ ইকুয়াল টু এমজি। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি কিউ ইকুয়াল টু, তো যদি আমরা এখন এই সমীকরণে এই রাশিগুলো যদি আমরা মান বসাই,
তাহলে আমরা এটা পাচ্ছি এবং এটা হিসাব করলে আমরা পাবো কিউ ইকুয়াল টু 3.23 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদেরকে এখানে বের করতে বলেছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে আমরা এক বা একাধিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো কেমন হয় এটা আমরা একটু দেখব। প্রথমেই আমরা দেখি একটি একক ধনাত্মক চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র। এটা আমরা আগেও দেখেছি এবং আমরা জানি যে এক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে নির্গত হয়। একটি একক ঋণাত্মক চার্জের জন্য সেটাও আমরা দেখেছি লম্বভাবে প্রবেশ করে, চার্জের মধ্যে লম্বভাবে প্রবেশ করে। তড়িৎ বলরেখাগুলো এভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। এরপর একই পরিমাণ দুটো ধনাত্মক চার্জ যদি পরস্পরের কাছাকাছি থাকে তখন কিন্তু সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা এরকম হয়। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে এই অঞ্চলে কিন্তু কোনো তড়িৎ বলরেখা নেই। তার মানে কি? তার মানে হচ্ছে এই অঞ্চলে কোনো তড়িৎ ক্ষেত্রই নেই। যেখানে বলরেখা নেই সেখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। আবার একই পরিমাণ দুটো ঋণাত্মক চার্জের ক্ষেত্রে সেটাও দেখো ওই একই রকম। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কিন্তু কোনো তড়িৎ বলরেখা নেই, মানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 এই অঞ্চলে। একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক চার্জ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে দেখো তড়িৎ বলরেখা কিন্তু এরকম। দেখো ধনাত্মক চার্জ থেকে লম্বভাবে নির্গত হচ্ছে, ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করছে। আজকে আমার আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।